মতিপুর নামে এক গ্রামে মায়া শিয়ালিনী তার মায়ের সাথে বাস করত। ওরা এই গ্রামে নতুন এসেছে, তাই গ্রামটার কিছুই চেনা জানা ছিল না মায়ার। মা, তুমি আমাকে আজ ঘুরতে নিয়ে যাবে? শুনেছি এই গ্রামটা অনেক সুন্দর, নিয়ে যাবে আমাকে? তুই বুঝি ঘুরতে যাবি মা? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি তোকে নিয়ে ঘুরতে যাব। মায়ের ঘুরতে নিয়ে যাওয়ার কথা শুনে মায়া অনেক খুশি হয়ে যায়। এইদিকে মায়ার মা ওদের জন্য কিছু খাবার আর জল থলেতে করে নিয়ে নেয়। মা, ও মা, তুমি এসব কেন নিলে সেটা তো বলো। পথে যদি আমার মায়া মায়ের ক্ষুধা পেয়ে যায় তখন কি খাবো শুনি, তার জন্যই তো আমি এসব নিয়ে নিয়েছি। ও, তাই বুঝি? এখন তবে ঠিক আছে, চলো মা, চলো যাওয়া যাক। এরপর তারা মামে বাড়ি থেকে বেরিয়ে পড়ে ঘুরবে বলে, আর হাঁটতে হাঁটতে চলে যায় গ্রামের মাঝ প্রান্তে। হাঁটতে হাঁটতে ওদের দেখা হয় একটা শিয়ালের সঙ্গে। কি গো মায়ার মা, তুমি আবার কোথায় যাচ্ছ বলো তো? এই তো দাদা, আমার মেয়েটা বায়না করছে ঘুরতে যাবে, তাই আর কি আমি ওকে নিয়ে একটু ঘুরতে বের হলাম। ও, তাই বলো, ঘুরতে যাচ্ছ, খুবই ভালো কথা। এই গ্রামের এই জঙ্গলের আশেপাশে ঘুরবে কেমন? জঙ্গলের একেবারে গভীরে যেও না কিন্তু, তবে আবার বিপদ হতে পারে। আচ্ছা কাকু, তুমি কোনো চিন্তা করো না, আমরা দূরে কোথাও যাব না। এরপর শিয়ালটি সেখান থেকে কথা বলে চলে যায়। এদিকে মায়া ও তার মা জঙ্গলের ভেতরে চলে যায়। মা, জঙ্গলের গাছগুলো দেখতে কত সুন্দর লাগছে, তাই না বলো? আমি কিন্তু আবার আসবো এই জঙ্গলে ঘুরতে, এই বলে দিলাম। কিছুক্ষণ ঘোরাঘুরির পর ওরা যখন বাড়িতে ফিরে আসবে তখন মায়ার নজর পড়ে একটি ফুল গাছের উপর। ফুলটি দেখতে ছিল অনেক সুন্দর, তাই মায়া ছুটে গিয়ে গাছ থেকে একটি ফুল ছিঁড়ে নেয়। আর তার সঙ্গে সঙ্গে মায়া ও তার মা অদৃশ্য হয়ে জঙ্গলের গভীরে গিয়ে পৌঁছে যায়। এমনটা হতে দেখে মায়া ও তার মা অনেক ঘাবড়ে যায়। মা, ও মা, আমরা এই তো কোথায় চলে এলাম মা? আমার তো অনেক ভয় করছে মা, অনেক ভয় করছে আমার। ভয় পাসনি মা, আমরা এখান থেকে বেরোনোর পথ খুঁজি, চল। ভয় পেলে কি আর চলবে, সেটা তো বল। এই বলে মা মেয়ে জঙ্গলের মাঝে হাঁটতে থাকে। অনেকক্ষণ হাঁটার পরেও ওরা কোনো পথ খুঁজে পাচ্ছিল না। এদিকে বেলা গড়িয়ে সন্ধে নামছিল। সন্ধে হয়ে আসতে দেখে মায়া মা, আমার যে ভীষণ ক্ষুধা পেয়েছে, চল আমরা বরং আমাদের খাবারগুলো খেয়ে নেই। কিন্তু মা। আর কোনো কিন্তু নয় সোনা, এখানে চুপটি করে বস। এরপর মা মেয়েকে খাবার খাইয়ে দেয়। মা জানতো মায়া খাবার খেলেই ঘুমের কোলে ঢলে পড়বে, তাই তিনি জেনে বুঝেই এই খাবার খাইয়ে দেয় তাকে। আর সেটাই হলো যেটা তার মা চাইতো। মায়ের কোলে ছোট্ট মায়া ঘুমিয়ে পড়লো। আস্তে আস্তে রাত নেমে আসে, আর পুরো রাত মায়া ঘুমিয়ে কাটিয়ে দেয়, আর মা জেগে মেয়েকে পাহারা দেয়। পরের দিন সকাল হয়ে যায়, তার সাথে মায়ের ঘুমও ভেঙে যায়। মা, ও মা, সকালে হয়ে গেছে, আমরা আমরা এমন গাছপালার মাঝে আর জঙ্গলের মাঝে কি করছি বলো তো? কিছুক্ষণ বাদেই মায়ার সব কিছু মনে পড়ে যায়। মা, আমি বাড়িতে ফিরে যাব, চলো আমাকে বাড়িতে নিয়ে চলো। এই তো মা, আমরা এখন এখান থেকে বেরোবার পথ খুঁজবো, পথ পেলেই তুই আর আমি বাড়িতে ফিরে যাব। ওরা আবারও হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে দুপুর হয়ে যায়, কিন্তু কোনো রাস্তা তারা খুঁজে পায় না। অন্যদিকে মায়ার বাবা বাড়িতে ফিরে মেয়ে ও স্ত্রীকে কোথাও খুঁজে না পেয়ে অস্থির হয়ে যায়, আর সে খুঁজতে বের হয়। রাস্তায় সে শিয়ালটির সঙ্গে মায়ার বাবার দেখা হয়ে যায়। দাদা, ও দাদা, বলছি আপনি আমার মেয়ে আর স্ত্রীকে কোথাও দেখেছেন? হ্যাঁ হ্যাঁ, গতকাল তো দেখেছিলাম, ওরা মামে ঘুরতে বেরিয়েছিল। কেন, বলি বাড়ি ফেরেনি? দাদা, আমি তো আজ এলাম, কাল বাড়ি ফিরেছিল কিনা তা তো আমি ঠিক বলতে পারবো না। তাহলে তুমি বরং একবার জঙ্গলে গিয়ে দেখো, ওদের আবার কোনো বিপদ হলো না তো। দাঁড়াও দাঁড়াও, তোমার একা যাওয়ার কোনো দরকার নেই, আমিও যাচ্ছি। এরপর তারা জঙ্গলের ভেতরে চলে যায়, আর মা মেয়েকে খুঁজতে থাকে। মায়া, মায়া, মা আমার কোথায় তোরা? মায়া। শিয়াল চিৎকার করে তার মেয়েকে ডাকতে থাকে, কিন্তু কোনো সাড়া আসে না। ওরা হাঁটতে হাঁটতে জঙ্গলের আরো গভীরে চলে যায়। এদিকে মায়া
মা, আমি যে আর হাঁটতে পারছি না, পা যে আমার আর চলছে না, অনেক ক্ষুধা পেয়েছে। মায়া, মা আমার, আর একটু কষ্ট কর। এই তো আমরা বাড়ি যাওয়ার রাস্তা খুঁজে পাবো। আর চিন্তা করিস না, আর একটু হাঁটলেই পেয়ে যাব। চল মা। মায়ের কথা শুনে মায়া মায়ের সাথে আবারও হাঁটতে শুরু করে, কিন্তু না কোথাও তারা রাস্তা খুঁজে পায়, আর না তারা কোনো রকম কোনো উপায় খুঁজে পায়। অবশেষে ওরা ক্লান্ত হয়ে একটি আম গাছের ছায়ায় বসে পড়ে। আম গাছ ওদের দেখতে পেয়ে অনেক রেগে যায় আর বলে, এই এই কে তোমরা? তোমাদের সাহস কি করে হয় আমার ছায়ায় বসার? ওঠো, ওঠো এখান থেকে। ছি, ঘেমে শরীরের কি অবস্থা, কি দুর্গন্ধ, গন্ধে আমার পেট একদম ভরে যাচ্ছে। চলে যাও বলছে। কিন্তু আম গাছ, আশেপাশে তো আর বড় কোনো গাছ নেই। ওই তো ওখানে একটা কাঁঠাল গাছ আছে, চল মা, সেখানে গিয়েই বরং আমরা বসি। এরপর তারা মা মেয়ে আবারও হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে একটু দূরে গিয়ে ওই কাঁঠাল গাছটার নিচে বসে, আর সেখানে বসে মা মেয়ে ভীষণ কাঁদতে থাকে। ওদের এমন কান্না দেখে কাঁঠাল গাছটি কথা বলে ওঠে। কি কুমে, তুমি এভাবে কাঁদছো কেন? তোমার কি হয়েছে? বলো বলো আমাকে, আমি তোমাকে সাহায্য করব। একে কাঁঠাল গাছ, তুমি কথা বলছো? তুমি কি না আমাদেরকে সাহায্য করবে? তবে আমাদেরকে সাহায্য করো না। জানো, আমরা এখানে আটকে গেছি, কোথায় যেন চলে এসেছি, বাড়ি যাওয়ার মতো কোনো পথই খুঁজে পাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ কাঁঠাল গাছ, দয়া করে তুমি আমাদেরকে একটু সাহায্য করো, একটু সাহায্য করো। তোমাদের আর কোনো চিন্তা নেই, তোমরা যে আসল জায়গায় চলে এসেছো। এবার তোমরা নিশ্চয়ই বাহিরে যেতে পারবে। তবে তোমরা আর ভুলেও কখনো এই অভিশপ্ত পুরীতে ফিরে এসো না। এই জায়গার রহস্য তোমাদেরকে আমি বলতে পারবো না, তবে এই জায়গা থেকে বের হওয়ার উপায় আমি তোমাদের ঠিক বলে দিচ্ছি। সত্যি তুমি আমাদেরকে এখান থেকে বের হওয়ার উপায় বলে দিবে কাঁঠাল গাছ? তাহলে দাও না, দাও না উপায় বলে। নিশ্চয় দিব। এখান থেকে বের হওয়ার উপায় আমার কাছে আছে। এই দেখো, আমার কাছে একটি কাঁঠাল ধরে আছে। এটা হচ্ছে জাদুই কাঁঠাল। তুমি বরং এই কাঁঠালটি ছিঁড়ে নাও, কেমন? এই কাঁঠালটা ছিঁড়লেই এখান থেকে হিরে বের হবে, আর জাদুই কাঁঠালের হিরেই তোমাদেরকে পথ চিনিয়ে নিয়ে যাবে, কেমন? এই হীরের আলোয় তোমাদেরকে নিয়ে যাবে তোমাদের নিজ জঙ্গলে। এসব কথা শুনে মায়া ভীষণ খুশি হয়, আর মায়ার মা সেই গাছ থেকে কাঁঠালটি পেড়ে নেয়, আর কাঁঠালটি ভাঙতেই কাঁঠাল থেকে অনেকগুলো হিরে বেরিয়ে আসে। এসব দেখে তারা মা মেয়ে দুজনেই বেশ আশ্চর্য হয়ে যায়। সেখান থেকে একটি মাত্র হিরে নিয়ে তারা মা মেয়ে পথ চলতে শুরু করে। অবশেষে সেই জাদুই হিরে থেকে আলোক রশ্মি বের হয়, আর সেই আলোক রশ্মি অনুসরণ করে তারা মা মেয়ে অনেকটা পথ হাঁটে। হাঁটতে হাঁটতে এক পর্যায়ে বিকেল গড়িয়ে আসে, আর তারা মা মেয়ে তাদের জঙ্গলে ফিরেও আসে। যাক বাবা, অবশেষে অবশেষে আমরা আমরা আমাদের জঙ্গলে ফিরে এসেছি। ঈশ্বর, তোমাকে অনেক অনেক ধন্যবাদ ঈশ্বর। হ্যাঁ মা, আমার যে খুব ভালো লাগছে। আমরা অনেক কষ্ট করেছি, আমি আর কখনোই ঘুরতে যাব না, আর বায়নাও ধরবো না। চলো বাড়িতে ফিরে যাই মা। এরপর তারা মা মেয়ে হাঁটতে হাঁটতে বাড়িতে ফিরে আসে। ওইদিকে মায়ার বাবা ওদেরকে খুঁজে না পেয়ে কাঁদতে কাঁদতে বাড়িতে ফিরে আসে, আর এসেই দেখে মায়া এবং তার মা বাড়িতে ফিরে এসেছে। এসব দেখে তো শিয়ালের ভীষণ কষ্ট হয়, আর সে আবেগপ্রবণ হয়ে ওগো, বলছি কি, এই বাঁশের ধূপটা এখানে কি করে এলো গো? আগে তো এখানে ছিল না। বৎস, তোরা যে অনেক ভালো মনের শিয়াল, আর তাই তো আমি তোদের উপর সন্তুষ্ট হয়েছি। তাই তো আমি তোদেরকে এই বাঁশ উপহার দিলাম। এই বাঁশ দিয়ে তোরা নতুন রান্না করতে পারবি, আর তোদেরও অনেক উন্নতি হবে। বউ, এবার তো মনে হচ্ছে আমাদের কপাল খুলে যাবে গো। বউ, বলছি কি, আজকেও তো কেউ আসলো না। আমার মনে হচ্ছে আজকেও সব খাবার নষ্ট হবে। হা 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 হা। তোদের মতো গরিবদের এমন হোটেলে ডাল ভাত আবার কে খেতে যাবে বলতো? কেউই আসবে না, বুঝেছিস তো? এই দেখ, আমার হোটেলে কত ভিড়। তোরা স্বামী আর বউ মিলে বরং খাবারের মাঝি তারা। হা 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 হা। বলছি কি বাঘ মামা, আমাকে আর দুটো ফুলকো লুচি দাও তো। হ্যাঁ হ্যাঁ, কি স্বাদ! আর সাথে কিন্তু খাসির মাংসের ঝোল দিও। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি।
এই যে দাদারা দিদিরা, দয়া করে একবার এসে আমাদের হোটেলে খাবার খাও না। আমার বউয়ের রান্না অনেক সুস্বাদু, খেয়ে ভীষণ তৃপ্তি পাবে। একদম বাঙালি রান্না। এসো এসো। আমাদের বুঝি আর খেয়ে দিয়ে কোনো কাজ নেই। তোদের মতো গরিবের হোটেলে বসে আমরা আমাদের মান সম্মানটুকু নষ্ট করি। এই শোন, সমাজে আমাদের একটা সম্মান আছে, বুঝেছিস তো? বলি, খাবারের সঙ্গে আবার কিসের সম্মান? খাবার তো আমরা সবাই খাই। ওরে ন্যাংরা, বলি তোর এই খাবারের হোটেলে কি এমন আছে শুনি? বেচিস তো শুধু ওই ডাল ভাত আর ভর্তা, যেগুলো আমাদের মতো ধনীদের পেটে একদম সহ্য হয়নি, বুঝেছিস? আমরা তো সবসময় দামি দামি খাবার খেয়ে অভ্যস্ত, আর তার জন্য রয়েছে অনেক দামি দামি রেস্টুরেন্ট, বুঝতে পেরেছিস তো? রূপা দিদি, এই ন্যাংরার সাথে কথা না বলে চলো তো চলো, দেরি হয়ে যাচ্ছে। বাঘ মামা শোনো, আমাদেরকে বার্গার, আইসক্রিম আর সাথে দুটো চিকেন লেগ পিস দিও। ওগো, এবার আমাদের কি হবে কি গো? একটা খরিদ্দেরও যে এলো না। আমাদের সব খাবারগুলো যে আজকে একদম নষ্ট হয়ে যাবে। এবার আমরা কি করবো নাকি? আরে আমিও তো বলছি, একবার অন্তত কেউ খাবার খেয়ে দেখো, খাবার রান্না করে খারাপ হয়েছে নাকি ভালো হয়েছে। বউ, গরিবের কপালে কোনোদিনও ভালো কিচ্ছুটি হয় না গো। আমিও পঙ্গু হলাম, আর আমাদের জীবনে দুর্দশাও নেমে এলো। আরে তোদের দেখে আমার যে বড্ড মায়া হয় রে। বলছি কি, তোরা এমন হোটেল বাদ দিয়ে আমার দোকানে এসে চামচাগিরি কর। চামচামি করলে দুটা পয়সা হবে, বুঝতে পেরেছিস তো? আর তা না হলে এভাবেই কষ্টে দুঃখে তোদের দিন যাবে। কোথায় 2 টাকার ভাতের হোটেল, আর কোথায় নামি দামি রেস্টুরেন্ট। শোনো বাঘ মামা, এবার কিন্তু তুমি একটু বেশি বলে ফেলছো। আমরা দরকার হলে ভিক্ষে করব, কিন্তু তবুও তোমার মতো অহংকারী বাঘের কাছে হাত তো পাতবই না, এবং তোমার রেস্টুরেন্টে কাজও করব না। 2 টাকার সামান্য শেয়াল, তার আবার কত ঝাল। বউ, বলছি কি, রাত তো অনেক হয়ে গেছে। এবার দয়া করে এই খাবারগুলো কুকুর বেড়ালকে দিয়ে দাও, নইলে যে নষ্ট হয়ে যাবে। ওদেরকে দিলে ওদের অন্তত পেট ভরবে, সেটাই যে আমার কাছে অনেক। বাবা, আমাকে কিছু খাবার খেতে দে তো। বলছি, তোর এখানে আবার কি কি খাবার আছে? নিরামিষ আছে তো? এই বুড়ো, এই তোর তো দেখছি সাহস কম নয়। যা যা, আমার এখানে কোনো গরিবদের জন্য খাবার নেই। যা, দূর হ এখান থেকে, দূর হ বলছি। ও মা, আপনি বুঝি নিরামিষ খাবেন? তাহলে আপনি আমাদের কাছে আসুন, 2 টাকায় অনেক ভালো ভালো নিরামিষ খেতে পারবেন। বড্ড তৃপ্তি পেলাম রেখে। তোদের মঙ্গল হোক, তোরা ভালো থাক রে বাছা। ওগো, বলছি কি, এই বাঁশের তোপটা এখানে কি করে এলো গো? এর আগে তো ছিল না। বাছো, তোরা যে অনেক ভালো মনে শিয়াল, আর আমি তোদের ওপর খুবই সন্তুষ্ট হয়েছি। আর তাই তো আমি তোদেরকে এই বাঁশ উপহার দিলাম। এই বাঁশ দিয়ে তোরা নতুন রান্না করতে পারবি, তোদের অনেক উন্নতি হবে, দেখে নিস তোরা। হ্যাঁ গো বউ, এবার তো মনে হচ্ছে আমাদের কপাল খুলে যাবে গো। এই টিনা, এই ওই দেখ দেখ, বাঁশ বিরিয়ানি। ওই যে মিচকেদের সাইনবোর্ডে লেখা বাঁশ বিরিয়ানি। এটা আবার কেমন খাবার রে? কি সুন্দর সেন্ট বেরোচ্ছে। চল চল, খেয়ে দেখি তো। মাত্র 2 টাকাই তো। বলছি, আমাকে বাঁশ বিরিয়ানি দাও তো, খেয়ে একটু দেখি কেমন স্বাদ। আহা, দারুণ স্বাদ তো দেখছি। দিদি, আমাকে আরেকটু দাও। ভীষণ মজা, একদম অমৃত। আমি তো জীবনের প্রথমে
এরকম বাঁশ দিয়ে রান্না করা খাবার খেলাম। বলছি কি মিচকে দাদা, এতদিন ধরে বাঘ মামার রেস্টুরেন্টে যে ধরনের খাবার খেয়েছি আর বিরিয়ানি খেয়েছি, তার মধ্যে থেকে তোমার এই বাঁশ বিরিয়ানিটা সবার সেরা। একদম অমৃত, সেই স্বাদ। হ্যাঁ গো বানর ভাই, তুমি একদম ঠিক কথাই বলেছো। আমিও কখনো ভাবিনি যে 2 টাকায় এমন বিরিয়ানি খেতে পারবো। শোনো, আমরা কিন্তু প্রতিদিন এই বিরিয়ানি চাই চাই। বেশ কিছুদিনের মধ্যেই মিচকের 2 টাকার বাঁশ বিরিয়ানি সবার কাছে বিখ্যাত হয়ে যায়। আশেপাশের গ্রাম থেকেও বেশ কিছু শিয়াল শিয়ালিনী পশু পাখি এসে মিচকের হোটেলে ভিড় জমায়। এতদিন ওই ন্যাংরা মাছি তাড়াতো, আর আজ কিনা আবার আমাকে বসে বসে মাছি তাড়াতে হচ্ছে। না না, এটা হতে দেওয়া যাবে না, এর রহস্য আমাকে জানতেই হবে। মাইরি, দেখেছো তো বউ, সৎ থাকলে সবকিছু সম্ভব হয়, আর সবই হয়েছে ওই সাধু বাবার জন্য। তার দেওয়া এই বাঁশি যে আমাদের ঢাল হয়ে উঠেছে। ও আচ্ছা, তবে এই কাহিনী। তবে আর দেরি নয়, ওই বাঁশে আমার চাই চাই। ওরে বাবারে, কাটতে আসলাম বাঁশ, আর এই বাঁশি করলো আমার সর্বনাশ। আ ও, আমার পেছন যে গেল রে গেল, ওরে বাবা।